রাজপরিবার ক্লাইন মোরেত্তি আইসেনগার্ড স্ট্যান্টনের কাছ থেকে পাওয়া চিঠিটা ধরে মনে মনে বিড়বিড় করল। সে চোখ তুলে জানালার বাইরে তাকাল, দেখল টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাস্তার গ্যাসবাতিগুলো থেকে একটা শান্ত আলোর বলয় ছড়িয়ে পড়ছিল। বসার ঘরের কফি টেবিলটা একদম গোছানো ছিল। এক কোণায় কয়েকটা খবরের কাগজ স্তূপ করে রাখা ছিল। তার চারদিকে একদম পিনপতন নীরবতা ছিল। ক্লাইন সোফায় বসে একটু সামনের দিকে ঝুঁকে পড়ল। সে দীর্ঘক্ষণ চুপচাপ সেখানেই বসে রইল। প্রায় 10 মিনিট পর সে একটা লম্বা নিঃশ্বাস ফেলে মাথা নাড়ল। খুব ধীর আর ভারী হাতে সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দিল। সে আস্তে আস্তে উঠে দাঁড়াল এবং ভাবলেশহীন মুখে দোতলার দিকে এগিয়ে গেল। আর ডাস্টবিনের ভেতরে আইসেনগার্ড স্ট্যান্টনের চিঠিটাতে নিঃশব্দে আগুন ধরে গেল এবং দেখতে দেখতে পুড়ে কালো ছাই হয়ে গেল। সোমবার সকালে ক্লাইন আয়নার সামনে দাঁড়াল, ডান হাতের বুড়ো আঙুল আর মধ্যমা দিয়ে 2 রগে একটু জোরে মালিশ করল। মালিশ করা শেষ হলে সে জলের কলটা ছেড়ে দিল, একটু নিচু হয়ে কলের ঠান্ডা জল মুখে ছিটিয়ে দিল আর ঠান্ডায় শিউরে উঠে মুখ ধুল। ফ্রেশ হওয়ার পর সে তোয়ালেটা ঝুলিয়ে রাখল। নিচতলায় গিয়ে মাখন মাখানো টোস্টের সাথে একপাশ কড়া করে ভাজা ডিম তৈরি করল। সাথে অবশ্যই কয়েক টুকরো লেবু দেওয়া 1 কাপ ব্ল্যাক টি ছিল, যেটা তার তৃষ্ণা মেটাল আর মুখের বিস্বাদ ভাবটা দূর করল। সকালের নাস্তা শেষে সে যখন অলসভাবে বাকি খবরের কাগজগুলো উল্টেপাল্টে দেখছিল, তখনই ক্লাইন হঠাৎ করে ডোরবেলের টুংটাং শব্দ শুনতে পেল। কে হতে পারে? নতুন কোনো কাজ? মেশিনারি হাইভ মাইন্ড কি এর মধ্যেই আমন পরিবারের সমাধি খোঁজার কাজ শেষ করে ফেলেছে? না, এত তাড়াতাড়ি হওয়া সম্ভব না। ক্লাইন বিড়বিড় করে ন্যাপকিন আর খবরের কাগজ সরিয়ে রেখে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। যখন সে হাতলটা ধরল, তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার ছবি তার মনের পর্দায় ভেসে উঠল। বাইরে একেবারে নিখুঁত পোশাকে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিল। তার বরফের মতো সাদা শার্টটা মাড় দেওয়া ছিল আর একটা মোটা ছাই নীল রঙের ভেস্ট তার পেটটাকে পুরোপুরি ঢেকে রেখেছিল। লম্বা টেইলকোটের ভাঁজগুলো একদম সোজা ছিল, কোথাও কোনো দাগ বা খুঁত ছিল না। ভদ্রলোকের পায়ে চকচকে চামড়ার জুতো ছিল, এতটাই চকচকে যে সে কাদা বা বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে এসেছে কিনা তা বোঝার কোনো উপায় ছিল না। তার হাতে সাদা বোনা গ্লাভস ছিল আর 2 রগের কাছে রূপালি চুল উঁকি দিচ্ছিল। তার মুখে গভীর বলিরেখা ছিল আর হালকা বাদামি চোখ দুটো এতটাই গম্ভীর ছিল যে সেখানে হাসির কোনো চিহ্নমাত্র ছিল না। আমি তো একে চিনি না, ক্লাইন বিড়বিড় করে দরজাটা খুলে দিল। জানতে পারি কি তুমি কাকে খুঁজছ? সে ভদ্রভাবে জিজ্ঞেস করল। বয়স্ক ভদ্রলোক তার টুপিটা খুলে বুকের কাছে চেপে ধরে একেবারে নিখুঁত কায়দায় সম্মান জানাল। মিস্টার শার্লক মরিয়ার্টি, আমি একজন খানসামা, আমার প্রভুর হয়ে তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আমি কি তোমার সম্মানিত প্রভুকে চিনি? সে কেন আমাকে খুঁজছে? ক্লাইনের মাথাটা পুরোপুরি প্রশ্নে ভরে গেল। তবে ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করল সিমেন্টের রাস্তার ওপারে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। এর বাইরের দিকটা কুচকুচে কালো রঙের ছিল আর জানালার ভেতরে পর্দা টানা ছিল। এটা যে সাধারণ কিছু নয় সেটা বোঝাই যাচ্ছিল। জাঁকজমক না দেখিয়েও এর মধ্যে একটা আভিজাত্য আছে। ক্লাইন ভালো করে তাকাতেই হঠাৎ দেখতে পেল গাড়ির একটা চোখে পড়ার মতো জায়গায় একটা প্রতীক আঁকা আছে। প্রতীকটার মাঝখানে একটা তরবারি নিচের দিকে মুখ করে রাখা ছিল আর তরবারির হাতলে একটা লাল মুকুট ছিল। এটা তো সোর্ড অফ জাজমেন্ট। এটা অগাস্টাস রাজপরিবারের প্রতীক, সোর্ড অফ জাজমেন্ট। ক্লাইনের বুকটা ধক করে উঠল। সে মোটামুটি বুঝে গেল এই খানসামা কোথা থেকে এসেছে। হয়তো সে বেশ শক্তিশালী একজন বিয়ন্ডার, ক্লাইন অনুমান করল। পেশাদার আর গম্ভীর খানসামা তার এই তীক্ষ্ণ দৃষ্টির দিকে কোনো ভ্রুক্ষেপই করল না। সে ঠোঁটে একটা ভদ্র হাসি ফুটিয়ে বলল, তুমি আমার প্রভুর সাথে কখনো দেখা করনি, কিন্তু একদিক থেকে তুমি তাকে চেনো। তুমি তাকে ট্যাট কার্ডের প্রতীকধারী সেই সংগঠন সম্পর্কে তথ্য দিয়ে আসছ আর সে তোমার প্রয়োজনীয় টাকার যোগান দিয়েছে। যেমনটা ভেবেছিলাম, ইনিই সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কথা তালিম ডুমান্ট বলেছিল। আমি ভুল তথ্য দিয়ে টাকা হাতানোর চেষ্টা করছিলাম, এমনকি ওল্ড কোহলারের যত টাকা লেগেছে সবকিছুর বিলও তাকেই পাঠিয়েছিলাম। আমি এখন কিছুতেই তার আমন্ত্রণ ফেরাতে পারব না, বিশেষ করে যখন তালিম মারা গেছে। ক্লাইন 2 সেকেন্ড ভেবে বলল, তোমার প্রভু কি তালিমের মৃত্যুর কারণেই আমার কাছে এসেছে? হ্যাঁ, তালিম তার বন্ধু ছিল। তার মৃত্যুতে সে দুঃখিত আর বিভ্রান্ত, এবং সে শুনেছে যে ঘটনাটার সময় তুমি সেখানে ছিলে। বয়স্ক খানসামা পরিষ্কারভাবে বুঝিয়ে বলল, না, আমি ছিলাম না। ক্লাইন অবচেতনভাবেই কথাটা অস্বীকার করতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত সে শুধু মাথা নাড়তে পারল। হ্যাঁ, আমি তালিমকে আমার চোখের সামনে মরতে দেখেছি। এটা আসলেই খুব দুঃখজনক আর আক্ষেপের ব্যাপার। খানসামা খুব আন্তরিক সুরে বলল, তুমি কি আমার প্রভুর আমন্ত্রণ গ্রহণ করতে ইচ্ছুক? আমার কি মানা করার কোনো কারণ আছে? তাহলে তো আমাকে উল্টে আরও বেশি সন্দেহজনক মনে হবে। এমনকি তুমি আমাকে এখানেই মেরেও ফেলতে পারো। ক্লাইন তার দিকে তাকিয়ে বলল, আজ সকালে ভাগ্যক্রমে আমার তেমন কোনো কাজ নেই। ঠিক আছে তাহলে, মিস্টার মরিয়ার্টি, এসো। বয়স্ক খানসামা একটু নিচু হয়ে সাদা গ্লাভস পরা ডান হাতটা বাড়িয়ে সিমেন্টের রাস্তার ওপারের গাড়িটার দিকে ইশারা করল।
আমি বড় বড় মানুষদের সাথে জড়ানোটা এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। শেষমেশ তালিমের মৃত্যুর পর তার পেছনের মানুষটার মুখোমুখি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় রইল না। কে জানে এর ফলে অন্যদের নজর আমার দিকে পড়বে কিনা, বা আমার সম্পর্কে আরও গভীর খোঁজখবর নেওয়া শুরু হবে কিনা। আমাকে আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হবে, আর যে কোনো সময় এই পরিচয় আর আস্তানা ছেড়ে পালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। তাছাড়া আমাকে হিউম্যান স্কিন শ্যাডোয়ের বৈশিষ্ট্য আর ডিপসি নাগার চুল জোগাড় করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ফেইসলেস ধাপে উন্নীত হতে হবে। তাহলে আমার বিপদ কাটানোর ক্ষমতা দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে। ক্লাইন যখন তার কোট আর টুপি পরে রাজকীয় প্রতীক আঁকা গাড়িটার দিকে হেঁটে যাচ্ছিল, তখন সে সামনের ঘটনাগুলো নিয়ে আগেভাগেই ভেবে নিয়েছিল। এই সময় বয়স্ক খানসামা সাথে করে যে চাকরটাকে নিয়ে এসেছিল, সে তার জন্য দরজাটা খুলে দিল। গাড়ির ভেতরের মোটা বাদামি কার্পেটে পা রেখে ক্লাইন কাঠের ক্যাবিনেটগুলোর দিকে তাকাল, যেখানে রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, শ্যাম্পেন, লান্টি আর ব্ল্যাক র্যান্ডের সাথে সাথে স্ফটিকের গ্লাস রাখা ছিল। ক্লাইন জানালার পাশে বসে নিজেকে বেশ গুটিয়ে রাখল। লান্টি হল খাঁটি মল্ট থেকে তৈরি এক ধরনের কড়া স্পিরিট। এর অনেক ধরন ছিল, যেমন নাবিকদের প্রিয় লান্টি প্রুফ। ক্যাবিনেটে সাজিয়ে রাখা বোতলগুলো যে অনেক উন্নত মানের সেটা বোঝাই যাচ্ছিল। আর ব্ল্যাক র্যান্ড হল অন্যান্য পচানো শস্যের সাথে মেশানো কড়া মদ, যা লান্টির মতোই লোয়েন রাজ্যের একটা বিশেষ পানীয়। ভিজে রাস্তার ওপর দিয়ে গাড়িটা যখন এগিয়ে যাচ্ছিল, তখন ক্লাইন কথায় কথায় জিজ্ঞেস করল, আমরা কি এমপ্রেস বড়োর দিকে যাচ্ছি? না, আমার প্রভু এমপ্রেস বড়োর উপকণ্ঠে রেড রোজ ম্যানরে তোমার জন্য অপেক্ষা করছে। বয়স্ক খানসামা কিছুই লুকাল না। মনে হচ্ছে এটা রাজপরিবারের কোনো ম্যানর। ক্লাইন কিছুক্ষণ ভাবল, তারপর হেসে জিজ্ঞেস করল, এখন কি তুমি আমাকে তোমার প্রভুর পরিচয়টা বলতে পারবে? বয়স্ক খানসামার মেরুদণ্ড, যেটা আগে থেকেই সোজা ছিল, সেটা আরও টানটান হয়ে গেল, আর সে তার চিবুকটা একটু উঁচু করল। সে হল প্রতিষ্ঠাতা এবং রক্ষকের বংশধর। সে প্রবল পরাক্রমশালীর নাতি, মহামান্য রাজার পঞ্চম পুত্র, আর্ল অফ লাস্টিংস, হিজ হাইনেস প্রিন্স অ্যাডেসাক অগাস্টাস। তার মানে ইনি তৃতীয় রাজপুত্র, বয়স হিসেবে দ্বিতীয় কনিষ্ঠ রাজপুত্র। তবে তার বয়স ২১ থেকে ২২ বছরের কাছাকাছি হবে। ক্লাইন কোয়েলা ক্লাবে রাখা খবরের কাগজ আর ম্যাগাজিনগুলোতে মাঝে মাঝে পড়া বর্ণনাগুলো মনে করার চেষ্টা করল। ঘোড়ার গাড়িটা একটার পর একটা রাস্তা পেরিয়ে একটা কৃত্রিম হ্রদ পার হয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলল। ১ ঘণ্টারও বেশি সময় পর তারা শেষ পর্যন্ত একটা বিশাল বড় ম্যানরে এসে পৌঁছাল। ম্যানরের প্রবেশপথে লাল সামরিক পোশাক আর সাদা ট্রাউজার পরা রেড রোজ ম্যানরের সৈন্য ক্লাইনকে তল্লাশি করল। সে তার বন্দুকের খাপ আর রিভলভারের কথা লুকাল না। তার বিশ্বাস ছিল যে প্রিন্স অ্যাডেসাকের আশেপাশে এমন লোকজন নিশ্চয়ই আছে যারা বুঝতে পারবে যে তার কাছে বন্দুক আছে, আর তখন বিভ্রম সৃষ্টি করে তাদের বোকা বানাতে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাছাড়া রাজপুত্র তো জানেই যে আমি একজন প্রাইভেট গোয়েন্দা, তাই তার অধীনস্থরা শুধু বেআইনিভাবে বন্দুক রাখার দায়ে কোনো অতিথিকে নিশ্চয়ই পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবে না। ক্লাইন দেখল সৈন্যটা বন্দুকের খাপ আর রিভলভারটা নিয়ে নিল, আর তাকে জানিয়ে দিল যে বের হওয়ার সময় সে যেন সেটা নিয়ে যায়। আরও ২বার তল্লাশি পার হওয়ার পর ক্লাইন বয়স্ক খানসামার পিছু পিছু মূল বাড়িটা ঘুরে পাহাড় আর বয়ে চলাজলের একটা বিশাল উন্মুক্ত জায়গায় এসে পৌঁছাল। এই জায়গাটার একটাই খামতি ছিল যে হাড়কাঁপানো শীতে গাছপালাগুলো অনেক আগেই শুকিয়ে গিয়েছিল, তাই চারদিকটা শুধু খাঁখা করছিল। খট খট খট। দূর থেকে কয়েকটা ঘোড়া ছুটে এসে তাদের সামনে থামল। সাদা ট্রাউজার, উঁচু হিলের কালো বুট, গায়ের সাথে লেপ্টে থাকা শার্ট আর গাঢ় রঙের রাইডার টিউনিক পরা এক যুবক খুব সাবলীলভাবে ঘোড়া থেকে নেমে এগিয়ে এল। বাকি সবাই খুব কাছ থেকে তাকে অনুসরণ করল। সে তার মাথা থেকে হেলমেটটা খুলে ক্লাইনের দিকে তাকিয়ে হাসল। অবশেষে তোমার সাথে দেখা হল, ডিটেকটিভ মরিয়ার্টি। তাকে দেখেই ক্লাইনের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। এর কারণ এটা ছিল না যে সে দেখতে কতটা সুদর্শন ছিল, বরং কারণটা ছিল যে তাকে দেখতে ৫ পাউন্ডের নোটে ছাপা হেনরি অগাস্টাস প্রথমের মতো লাগছিল। অ্যাডেসাক অগাস্টাসেরও গোলগাল মুখ আর একজোড়া চাপা চোখ ছিল, কিন্তু তাকে দেখে মোটেও গম্ভীর মনে হচ্ছিল না, বরং তার মুখে সবসময় একটা হাসি লেগে থাকত। তাকে দেখতে একদম তরতাজা আর প্রাণবন্ত লাগছিল। আমি জানতাম না যে তুমি, ইয়োর হাইনেস, আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলে। ক্লাইন মাথা নিচু করে সম্মান জানাল। হাতে ধরা ঘোড়ার চাবুকটা একটু উল্টেপাল্টে দেখে অ্যাডেসাক হালকা হাসল। আমি শুনেছি যে সিরিয়াল কিলার আর ডিজায়ার অ্যাপোস্টলের ঘটনাগুলোতে তুমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ। তালিমের সুপারিশটা আসলেই ভালো ছিল। কে জানত যে আমার সাথে ঘোড়দৌড় করার কয়েকদিন পরেই সে পৃথিবী থেকে বিদায় নেবে। সে এখন ঝড় আর বিদ্যুতের রাজ্যে চলে গেছে। রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অগাস্টাস পরিবার সবসময় লর্ড অফ স্টর্মসের ওপর বিশ্বাস রেখে এসেছে। ক্লাইনের উত্তরের জন্য অপেক্ষা না করেই সে ভারাক্রান্ত মুখে বলল, তালিমের মৃত্যুর তদন্ত আমার মাধ্যমে হয়নি, মিস্টার মরিয়ার্টি। আমি চাই সত্যিটা খুঁজে বের করতে তুমি আমাকে সাহায্য করো।
রাজপরিবারের বাকি সদস্যদের দেওয়া সিদ্ধান্ত? তোমার বড় দুই ভাই? এই হুট করে শুরু হওয়া অন্তর্দ্বন্দ্ব সামলানো আমার কম্য নয়। তাছাড়া ইয়োর হাইনেস, তুমি তো দেখি একদম সোজাসাপটা কথার মানুষ। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আমি দুঃখিত, কিন্তু আমি এখনও বলবো যে তালিম হঠাৎ করে হার্ট অ্যাটাকেই মারা গেছে। তাই নাকি? ম্যান্ডেটেড পানিশার্স থেকে খবর এসেছে যে শার্লক মরিয়ার্টি নামের একজন গোয়েন্দা নাকি সাক্ষ্য দিয়েছে যে তালিমের ওপর কোনো অভিশাপের প্রভাব ছিল। প্রিন্স অ্যাডেসাক হালকা হাসল। ক্লাইন শুধু একটা শুকনো হাসি দিয়ে উত্তর দিল, ইয়োর হাইনেস, আমার নীতিগুলো তোমার জানা উচিত। আমি এখনও আরও 50 বছর বাঁচতে চাই। তালিম কি তোমার বন্ধু ছিল না? প্রিন্স অ্যাডেসাক জিজ্ঞেস করল। ক্লাইন কি উত্তর দেবে বুঝতে পারছিল না। ঠিক তখনই মূল ঘর থেকে একজন দাসী ছুটে এসে রাজপুত্রের কানের কাছে ফিসফিস করে কয়েকটা কথা বলল। অ্যাডেসাকের মুখটা শক্ত হয়ে গেল। তাকে বলে দাও সে যেন বাইরে না বেরোয়। কথা শেষ করে সে 2 পা সামনে এগিয়ে গেল। তার গম্ভীর মুখটা একটু নরম হল, আর তার নীল চোখে একটু কোমলতা আর অসহায়তার ছাপ ফুটে উঠল। তবে আমি তাকে ঘর থেকে বের হয়ে ম্যানরের ভেতরে স্বাধীনভাবে ঘোরাফেরা করার অনুমতি দিলাম।